এইচএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থীরা তোমাদের সামনে কিন্তু টেস্ট পরীক্ষা আসতে চলেছে। আজকে এই ক্লাসে আমরা টেস্ট পরীক্ষাকে টার্গেট করে সর্বোচ্চ বাংলায় সর্বোচ্চ অর্থাৎ 90+ মার্ক কীভাবে অর্জন করব, কোন প্রশ্নগুলো পড়বো সেই বিষয়টা আজকে বিস্তারিত বলবো। শুধুমাত্র যে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটাই যে বলবো এমনটি নয়, পাশাপাশি ওই জায়গা থেকে তোমাদের কি কি পড়তে হবে, কি কি পড়লে তোমাদের 100% কমন আসবে এবং কিভাবে পড়তে হবে এই সকল কিছু দেখাবো আজকের এই ক্লাসে। তো চলো শুরু করি তোমাদের টেস্ট পরীক্ষা বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন। এই সাজেশনটিতে তোমাকে শুধুমাত্র যে টেস্ট পরীক্ষা এটা নয়, এই সাজেশনটা যদি পড়তে পারো তোমার টেস্টের সাথে একবারে ফাইনাল কভার কিন্তু হয়ে যাবে। তো তুমি সর্বপ্রথম দেখছো যে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে অর্থাৎ হলো পদ্য, যেগুলো কোন পদ্যগুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মোটামুটি তোমাদের সিলেবাসে 12টা পদ্য রয়েছে। এই 12টার পদ্যর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অপরিচিতা, যেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ঠিক আছে। তারপর হলো বিলাসী, যেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। তারপর হলো তোমার কি জীবন ও বৃক্ষ, যেটা হলো মোতাহার হোসেন চৌধুরী লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তারপর হলো মাসি পিসি, এইটাও তোমার কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এবং রেইনকোট কিন্তু তোমাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট। এবং নেকলেস। এখানে যে কয়টা গল্প দিলাম এই কয়টা গল্প হলো 12টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ 7 স্টার প্রশ্ন হলো এগুলো। এছাড়াও মোটামুটি কেউ যদি পড়তে চায় সে অর্ধাঙ্গিনী এবং যৌবনের গান এই দুটো পড়তে পারে। বাট এই কয়টা থেকে প্রশ্ন কোনোবারই মিস হয় না এবং বিগত সকল সালের প্রশ্ন যখন অ্যানালাইসিস করেছে, বিশেষ করে 2017 সালের প্রশ্ন অ্যানালাইসিস করেছি আমরা, এবং 17 বছরের প্রশ্নে আমরা এই কয়টা প্রশ্নকে কখনোই দেখা গেছে যে তোমাদের সিলেবাসের যে বাইরে চলে যায়, শর্ট সিলেবাসের কারণে অনেক কিছু কিন্তু সিলেবাসের বাইরে চলে যায়, কিন্তু এই জিনিসগুলো কিন্তু সিলেবাসের মাঝখানে ছিল। তার মানে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে কি কি প্রশ্ন পড়বে সেই বিষয়ে যদি আমি একটু কথা বলি, সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন এটা অপরিচিতা। কে? অপরিচিতা থেকে তোমাকে বলা হয়েছে, যেমন দেখো এখানে বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, যেমন হরিশ কোথায় কাজ করে, 2 নম্বর রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর রসনচক কি শব্দের অর্থ কি, বিনোদাদা অনুপমের কেমন ভাই, তারপর মামার একমাত্র লক্ষ্য কি ছিল, তারপর কল্যাণীর পিতার নাম কি, অপরিচিতা গল্পের খাদ্যযুক্ত গহনাটির নাম কি, তারপর অপরিচিতা গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড় ছিল, কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মায়ে একযোগে বিস্তর হাসলেন, তারপর হলো অনুপমকে মালার ফলের সাথে তুলনা করা বিরূপ করেছিল কে। আচ্ছা, এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু মাঝবে, শুধু যে 1 নম্বর প্রশ্ন তা না, দেখে এখানে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন, তারপরে যদি আমি তোমাকে দেখাই তারপরে আসলে তোমাদের গঘ নম্বর প্রশ্ন, এভাবে আমি সবগুলো প্রশ্ন তোমাদেরকে বিস্তারিত বলে দেব। এখন অনেকে আমাকে আবার বলবা ভাইয়া যে এই যে সাজেশনটা দিচ্ছেন এই সাজেশনের উত্তর দিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে আমরা বলি দেখো এখানে কিন্তু সাজেশনটাই আমাদের মোটামুটি 61 পৃষ্ঠার একটি সাজেশন, যা কভার করতে আমাদের মোটামুটি 1 ঘন্টার মতো প্রয়োজন হতে পারে। এখন আমি তোমাদের বুঝাই যে এই যে সাজেশনটা তৈরি করছে শুধুমাত্র যে টেস্ট পরীক্ষাকে টার্গেট করছে তা না, এটা থেকে টেস্ট পরীক্ষা 100% কমন পাবা। 100 বললে আসলে ঠিক না, 70% ধরো, 70% প্রশ্ন কমন পাবা। কেন? কারণ বিগত 15 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবার এই জিনিসগুলো তোমরা আমাদের থেকে সংগ্রহ করতে পারো মাত্র 100 টাকায়। শুনে অবাক হতে পারো তোমরা। দেখো আমরা তোমাদের জন্য বেস্ট পিডিএফ সাজেশন পিডিএফ নিয়ে আসছি, যেটা হলো টেস্ট পেপারকে টার্গেট। যেমন তোমরা টেস্ট পেপার কেনো, অনেকে কিন্তু ইতিমধ্যে টেস্ট পেপার কিনছো, অনেকে কেনো নেই। এখন টেস্ট পেপারের থেকে আমরা অনেক বেটার করছি। যেমন একটা প্রশ্ন সাপোজ এখানে ধরো হরিশ কোথায় কাজ করে, এই প্রশ্নটার উপরে এই ধরনের আরও 4-5টা প্রশ্ন রেফারেন্স দেওয়া আছে, এই প্রশ্ন কোথা থেকে এসেছে তার ব্যাখ্যা দেওয়া আছে। আমরা এভাবে উপস্থাপনা করেছি এবং আমরা তোমাদেরকে একবারে ফ্রিতেই দিতাম, কিন্তু আমাদের যে টার্গেট, অর্থাৎ আমাদের সবাই তো আসলে ফ্রির মূল্য বোঝো না, আমরা সবাই জানি, তো আমাদের একটা মিনিমাম কস্ট ধরা হয়েছে, এটাকে ফ্রি বলতে পারো তোমরা। মিনিমাম কস্ট কত? আমাদের বাংলা বা যে কোনো একটা সাবজেক্ট নিতে গেলে তোমাকে খরচ পড়বে মাত্র 100 টাকা, অর্থাৎ বাংলা প্রথম পত্রের জন্য তোমাকে 100 টাকা খরচ করলে পুরো বাংলা প্রথম পত্র, ঠিক আছে, এমসিকিউ সিকিউ মানে ক নাম্বার, খ নাম্বার, সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন একেবারে ব্যাখ্যা সহ উত্তর সহ পেয়ে যাবে আমাদের থেকে। এখন কথা হলো এগুলো নিবার কিভাবে। দেখো এই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের অবশ্যই দেখো আমাদের কোর্স লিঙ্কের নিচে কিন্তু আমাদের নাম্বার দেওয়া রয়েছে। তোমরা যারা পিডিএফ নিতে চাও, অর্থাৎ আমাদের থেকে সাজেশন পিডিএফ কিনতে চাও, অথবা আমরা বলতে পারি টেস্ট পেপার পিডিএফ কিনতে চাও, তারা আমাদের সাথে যোগাযোগ করবা। মাত্র 100 টাকার বিনিময়ে এই সকল প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবা। তো চলো আমরা শুরু করি আমাদের যেই পরবর্তীতে
আর যদি কেউ মনে করে যে ভাইয়া না আমি সবগুলো নিব, সেক্ষেত্রে খরচ পড়বে মাত্র 500 টাকা। অর্থাৎ 100 টাকায় তোমরা পাবা একটা সাবজেক্ট, আর 500 টাকায় তুমি পাবা সব কটা সাবজেক্ট। তোমরা যারা নিতে চাও এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা পরবর্তী কাজ করি। 11 নম্বর প্রশ্ন, অনুপমের পিস্তত ভাইয়ের নাম কি? অনুপমের পিস্তত ভাইয়ের নাম কি? 12 নম্বর প্রশ্ন, কাকে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছে? অবশ্যই সেটা অনুপমকে। কে করেছে অবশ্যই তোমরা জানো। অপরিচিতা গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? অপরিচিতা গল্পে কন্যাকে অর্থাৎ হলো কল্যাণী যে ছিল, সেই কল্যাণীকে কি দিয়ে তাকে আশীর্বাদ করা হয়েছিল? কনসার্ট শব্দের অর্থ কি? কনসার্ট শব্দের অর্থ কি? কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? 16 নম্বর প্রশ্ন, বিবাহ ভাঙ্গার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? বিবাহ ভাঙ্গার পরে যখন বিবাহটা ভেঙে গেল ওই গহনার কারণে, তখন তোমার কি হলো? কল্যাণী একটা ব্রত গ্রহণ করেছিল। সেই ব্রতটা কি ছিল? ঠিক আছে। 17 নম্বর, তোমার কি অপরিচিতা গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছিল? অপরিচিতা গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছিল? প্রশ্ন নম্বর 12, বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? তারপরে 19 নম্বর প্রশ্ন, অনুপমের পিতার পেশা কি ছিল? অনুপমের পিতার পেশা কি ছিল? আর পরবর্তী প্রশ্ন, আর পরবর্তী হলো অনুধাবনমূলক প্রশ্ন, যেটাকে তোমরা খ নাম্বার প্রশ্ন বলো। এখানে অপরিচিত গল্পের খ নাম্বার প্রশ্ন কোনগুলো, কোন প্রশ্নগুলো খ নাম্বারে পড়লে তুমি 100% প্রশ্নপত্র কমন পাবা? সেক্ষেত্রে প্রশ্ন নম্বর 1, সেজন্য কিছু ভাবিবেন না, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। উক্তিটিতে বক্তার মনোভাব ব্যাখ্যা করো। সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। উক্তিটিতে কি বক্তার মনোভাব কি ছিল? এই কথাটা কে বলছিল? এই কথাটা বলেছিল হলো তোমার কি কল্যাণীর পিতা। কল্যাণীর পিতা বলেছিল তা কাকে? তার মামাকে, যে সে নিয়ে ভাববেন না, এখন উঠুন। ঠিক আছে, কি নিয়ে? বিবাহ নিয়ে কথা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, একে তো বরের হাট কি মঘাট, একে তো বরের হাট তোমার কি মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙ্গা পণ্য, তোমার কি ব্যাখ্যা করো। এই লাইনটার ব্যাখ্যা করতে হবে। একে তো বরের হাট মহার্ঘ, তারপর কি তাহার পরে ধনুক ভাঙ্গা পণ, কে এই কথাটি ব্যাখ্যা করতে হবে তোমাকে। 3 নম্বর প্রশ্ন, এইটে একবার পরখ করিয়া দেখো, এইটা একবার পরখ করে দেখো, এই উক্তিটি ব্যাখ্যা করো। ঠিক আছে, এইটা একবার পরখ করে দেখো, এই উক্তিটি ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে কথাটা রয়েছে, এইটা একবার পরখ করে দেখো, এই কথাটা দ্বারা ঠিক আছে তিনি কি বোঝাতে চেয়েছেন, তার কি ধরনের মনোভাব প্রকাশ করছে, সেটা তোমাকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। 4 নম্বর প্রশ্ন, মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হলেন না কেন? কারণ এই জায়গাটায় ছিল কি, যে অনুপমের মামা ছিল, তারা ঢুকে দেখলো যে তেমন বিশাল কোনো আয়োজন নেই, খুবই ছোটোখাটো ভাবে কি করা হয়েছে? অনুষ্ঠানটা করা হয়েছে, যা দেখে অনুপমের মামার কি হয়নি? পছন্দ হয়নি। তো এই জায়গাটা তোমাকে কেন, সেই উত্তরটা দিতে হবে। 5 নম্বর প্রশ্ন, এটা আপনাদের জিনিস আপনাদের কাছেই থাক, এটা আপনাদের জিনিস আপনাদের কাছেই থাক, এরূপ মন্তব্যের কারণ কি? এরূপ মন্তব্যের কারণ কি? 6 নম্বর প্রশ্ন, ঠাট্টা তো আপনি করিয়া সারিয়েছেন, উক্তিটি ব্যাখ্যা করো। ঠাট্টা তো আপনি করিয়া সারিয়েছেন, উক্তিটি কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। এই ছিল তোমাদের খ নাম্বার প্রশ্ন। এরপরে আসি ঘ নাম্বার প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি উত্তর দিতে পারো, তাহলে মনে রাখবা তোমাকে যে ধরনের প্রশ্নই দিক না কেন, তুমি সেই প্রশ্নের খুব সহজভাবে উত্তর দিতে পারবা। আমি এখানে সেই প্রশ্নগুলো রাখছি যা বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশিবার এসেছে। বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে বাংলাতে এমন একটা সাজেশন তৈরি করছি যা হয়তোবা তোমার লাইফে বা পুরো ইউটিউব জগতে তুমি কখনোই দেখোনি। আমি শুধুমাত্র একটা সাজেশন তৈরি করিনি,
আমি তৈরি করেছি একটা পূর্ণ প্রিপারেশন। যে শিক্ষার্থীগুলো আমাদের ভিডিও দেখছে তাদের সময় যেন বিনা কারণে নষ্ট না হয়। আমি চাইলে 10 মিনিটের একটা ভিডিও বানাতে পারতাম, যেখানে আমি শুধু বলে দিতাম যে এই গল্পগুলো, এই কবিতাগুলো পড়ো, তাহলেই হবে। এখন সমস্যা হইতো তুমি কিন্তু একটা পূর্ণ প্রিপারেশন পেতে না। কিন্তু এখন আমি তোমাকে যে কথাগুলো বলছি, যেইভাবে বলছি, একটু ব্যতিক্রম হতে পারে, তবে আমার এই প্রশ্নগুলো যদি সব উত্তর দিতে পারো, প্রত্যেকটা প্রশ্ন বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশিবার এসেছে। তাই এই প্রশ্নগুলো যদি তুমি সত্যিই উত্তর করতে পারো, তাহলে সামনের পরীক্ষায় তোমাকে গোল্ডেন প্লাস আটকাতে কেউ পারবে না। তাই অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর করা শিখতে হবে। এই প্রশ্নগুলো যেইগুলোর উত্তর পারছো না, প্রয়োজন সেই জায়গাটা, ভিডিওটা প্রয়োজন ডাউনলোড দিয়ে রাখো। সেই পয়েন্টের সেই প্রশ্নটা তুমি গাইড থেকে, সাপ্লিমেন্ট থেকে, যে কোনো জায়গাতে খুব সহজভাবে খুঁজে পড়তে পারবা। তাই অবশ্যই এগুলোকে খুব সহজভাবে পড়ার চেষ্টা করবা। তো চলো আমরা শুরু করি। আর যেগুলো পারছো তার জন্য অভিনন্দন। তোমার প্রিপারেশন কতটুকু হয়েছে তুমি দেখতে পারবা। এখানে সাপোজ 10টা প্রশ্ন রয়েছে। এই 10টা প্রশ্নের মধ্যে তোমার মনে হচ্ছে যে আমি 7টা প্রশ্ন হয়তো বা পারছি, বাকি 3টা পারতেছি না। তার মানে ওয়েল ডান, তোমার 70% মার্কের প্রশ্ন কমপ্লিট, তুমি 70 মার্ক মিনিমাম পাবা। তোমার যদি মনে হয় যে আমি 8টা প্রশ্ন পারবো, তাহলে ওয়েল ডান, তুমি 80% স্টুডেন্ট, অর্থাৎ 80% প্রশ্ন উত্তর করতে পারবা। বিগত সালের প্রশ্ন সম্পর্কে তোমার বেশ ধারণা রয়েছে। কিন্তু তুমি যদি দেখো যে এখানে 40% বা 3টা প্রশ্ন উত্তর করতে পারছো, তাহলে এটা খুবই দুঃখজনক। এই প্রশ্নগুলো উত্তর তোমাকে করতেই হবে। তো চলো আমরা শুরু করি। তো সর্বপ্রথম প্রশ্ন হলো গঘের জন্য, অপরিচিত গল্পের আলোকে যৌতুকের কুফল আলোচনা করো। অপরিচিত গল্পের আলোকে যৌতুকের কুফল কি করতে হবে, তোমাকে আলোচনা করতে হবে। প্রশ্ন নাম্বার 2, অপরিচিত গল্পে কল্যাণী মেয়েদের শিক্ষাব্রত গ্রহণের দিকটি ব্যাখ্যা করো। কে অপরিচিত গল্পে কল্যাণী মেয়েদের শিক্ষাব্রত গ্রহণের একটি কি ব্যাখ্যা করো, এই দিকটি ব্যাখ্যা করো। অপরিচিত গল্পে কল্যাণীর বাবার, ঠিক আছে, অপরিচিত গল্পে কল্যাণীর বাবার অর্থনৈতিক দিক ব্যাখ্যা করো। তিনারা কি এক সময় অনেক ছিল তাদের কাছে, এক সময় তাদের কাছে কি অনেক ছিল, কিন্তু একটা সময় যে দেখছে যে তাদের এই জমিদারি টিকে থাকতে পারছে না। এই জমিদারি যে একটা হাউভাউ থাকে, একটা ভাব থাকে না, সেই ভাবটা তাদের মধ্যে হচ্ছে না। যেমন ধরো আমি ক্লাসটা নিচ্ছি ব্লেজারটা পরে, এখন একটা সময় গেল যে আমার দিন এমন খারাপ হচ্ছে যে এই ব্লেজারটা কেনার টাকাটা আমার কাছে নাই। তখন আমি কি করব, আমার নিজের মান সম্মান রক্ষাতে, যেহেতু আমি পড়াশোনা করাই, তো আমি নিজের মান সম্মান রক্ষাতে এমন জায়গায় চলে যাব যে জায়গায় আমাকে কেউ চিনতে পারে না। তো সেম সেই কাজটাই ইনি করেছেন। তিনিও কিন্তু তিনি তার জমিদারি টিকাতে পারছেন না, তাই সেই জায়গা থেকে একটা ভিন্ন জায়গায় কলকাতায় গিয়ে কি তিনি বসবাস করছিল একজন সাধারণ মানুষের মতো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে ভালো করে ব্যাখ্যা দিতে হবে। অপরিচিত গল্পে অনুপমের পরিবারের আর্থিক দিকটি ব্যাখ্যা করো। অপরিচিত গল্পে অনুপমের পরিবারের আর্থিক দিকটি কি করো, ব্যাখ্যা করো। অপরিচিত গল্পে কল্যাণীকে নিয়ে অনুপমের ভাবনা এবং দুর্বল আকর্ষণ বোধের দিকটি ব্যাখ্যা করো। অর্থাৎ অপরিচিত গল্পে কল্যাণীকে নিয়ে অনুপমের ভাবনা ছিল এবং তার প্রতি কি ছিল, দুর্বল ছিল অনুপম। সেই যে আকর্ষণ, নিজেদের মধ্যে যে একটা বয়সের বিবাহ সমাজে একটা আকর্ষণ থাকে, ঠিক আছে, তো বিপদ লিঙ্গের প্রতি, তো এই আকর্ষণটাকে তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে পারতে হবে। আর পরবর্তীতে যৌতুকের বিরুদ্ধে কল্যাণীর দৃঢ় ব্যক্তিত্বের স্বরূপ ব্যাখ্যা করো। যৌতুকের বিরুদ্ধে কল্যাণীর দৃঢ় ব্যক্তিত্বের স্বরূপ, এই লাইনটাকে তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। অপরিচিত গল্পে যৌতুক প্রথার বিরুদ্ধে যে সচেতনতা প্রকাশ পেয়েছে তার স্বরূপ বিশ্লেষণ করো। অপরিচিত গল্পে আলোকে, অর্থাৎ অপরিচিত গল্পের আলোকে তৎকালীন সমাজ বাস্তবতার স্বরূপ তুমি কি করো, বিশ্লেষণ করো। তারপর 10 নম্বর প্রশ্ন, অপরিচিত গল্পে যৌতুকের কুপ্রথার কারণে মানবিকতা বোধের যে পরাজয় ঘটেছে সেদিকটি বিশ্লেষণ করো। অপরিচিত গল্পে কল্যাণীর প্রতিবাদী চেতনার দিকটি বিশ্লেষণ করো। অপরিচিত গল্পে কল্যাণীর প্রতিবাদী চেতনার কি করো, দিকটি বিশ্লেষণ করো। এই ছিল আমাদের অপরিচিত গল্পের বিবরণ। এর পরবর্তীতে গদ্য টু বিলাসী। গদ্য টু থেকে বিলাসী, দেখো আমাদের কিন্তু বেশ অনেকগুলো জিনিস চেঞ্জ করতে হয়েছে। যেমন 52 দিনগুলো নামে একটা জিনিস ছিল যা বিগত সালগুলোতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স ছিল, কিন্তু বর্তমান সরকারের পতনের পরে 52 দিনগুলো সেটাকে কিন্তু তোমাদের সিলেবাসে রাখা হয়নি।
তাই ওই প্রশ্নটা কিন্তু আউট অফ সিলেবাস হয়ে গেছে। এরকম বেশ অনেক কিছু আছে যা আউট অফ সিলেবাস, তাই আমাদের নতুনভাবে শিখতে হবে এবং নতুন আপডেট অনুসারে বর্তমান দেশের পরিস্থিতি বুঝে আমাদেরকে বাংলা পড়তে হবে। যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোর উপরে মনোযোগ দিতে হবে। আমি এখন তোমাকে ক খ গ ঘ এই প্রশ্নগুলো দেখাচ্ছি, এরপরে এমসিকিউ দেখাবো। আমি আমার প্রত্যেকটা ক্লাসের সর্বোচ্চ চেষ্টা করি যেন তুমি কমন পাও। আমার মেন টার্গেট থাকে তোমাকে পরীক্ষার কেন্দ্রে সর্বোচ্চ পরিমাণ রেজাল্ট করার। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি সেই দিকটা। এখন বিলাসী গল্পে আমরা তোমার কি ক নাম্বার হিসেবে পড়বো কি? প্রথম, অ্যাডেন কিসের জন্য বিখ্যাত? যারা যারা জানো কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে লিখে ফেলো। অ্যাডেন কিসের জন্য বিখ্যাত? প্রশ্ন নাম্বার 2, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মৃত্যুঞ্জয়ের কত বিঘার বাগান ছিল? তোমার কি মৃত্যুঞ্জয়ের কত বিঘার কি ছিল? বাগান ছিল। বিলাসী গল্পের গল্পকথকের নাম কি? বিলাসী গল্পের গল্পকথকের নাম কি? বিলাসী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বিলাসী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিগত কয়েক সালে এই প্রশ্নটাকে আমি খুব বেশি পরিমাণ দেখেছি। বিলাসী গল্পে কোন মুঘল সম্রাটের নাম উল্লেখ রয়েছে? বিলাসী গল্পে কোন মুঘল সম্রাটের কি নাম উল্লেখ রয়েছে? নেয়ারার মাদুলি কবচ করবে দেওয়ার পরে তোমার কি নেয়ারার মাদুলি কবচ করবে দেওয়ার পরে তার কাছে আর কি অবশিষ্ট রইল? কে বাহিরের গোলামি থেকে রেহাই পায় না? কে বাইরের গোলামি থেকে রেহাই পায় না? এই ছিল আমাদের ক নম্বর প্রশ্ন। এরপরে চলে যাবো আমরা খ নম্বর বা অনুধাবনমূলক প্রশ্নে। এখান থেকে আমরা পড়ব, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজায় রাখা বাসি ফুলের মতো। ব্যাখ্যা করো। 2 নম্বর, বিলাসী গল্পে বর্ণিত মৃত্যুঞ্জয়ের বাড়ির পরিবেশ কেমন ছিল? ব্যাখ্যা করো। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরতায় সহ্য করিয়া তাহাকে হির করিয়া টানিয়া লইয়া চলিলাম। ব্যাখ্যা করো। একদিন এই মন্ত্রের সত্য মিথ্যা চরম মীমাংসায় গেল। উক্তিটি বুঝায় লেখো। মৃত্যুঞ্জয়ে জাত বিসর্জনের কারণ। ব্যাখ্যা করো। মৃত্যুঞ্জয়ের জাত মানে মৃত্যুঞ্জয় কিন্তু তার জাত কিন্তু বিসর্জন করেছিল এবং ত্যাগ করেছিল তার জাতকে। তো কি কারণে তিনি এই ত্যাগটা করলেন সেটা ব্যাখ্যা করতে হবে। ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না। ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না। উক্তিটি ব্যাখ্যা করো। তারপরে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমন সুনাম। ব্যাখ্যা করো। ঠিক আছে, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটাকে ব্যাখ্যা করতে হবে। এরপরে আসি গ নম্বর প্রশ্ন। নাম্বার 1, বিলাসী গল্পের আলোকে কি গ্রামীণ শিক্ষা ব্যবস্থার দিকটি ব্যাখ্যা করো। 2 নম্বর, বিলাসী গল্পের আলোকে বিলাসী চরিত্রের মানবিকতার দিকটি ব্যাখ্যা করো। বিলাসী গল্পে উল্লিখিত খুড়া চরিত্রটির চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। বিলাসী গল্পে বিলাসীর যে পরিণতি তুলে ধরা হয়েছে তার স্বরূপ ব্যাখ্যা করো। বিলাসী গল্পে বিলাসীর মধ্যে যে ন্যায়বোধ ও আদর্শের প্রতিফলন লক্ষ্য করা যায় তার স্বরূপ ব্যাখ্যা করো। বিলাসী গল্পের সংকীর্ণ সমাজদৃষ্টির ঊর্ধ্বে মানবিক প্রেমের মহিমা ও লেখকের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। বিলাসী গল্পের আলোকে নেয়ারার প্রকৃতি ও তোমার কি মানসিকতার দিকটি ব্যাখ্যা করো। বিলাসী গল্পের আলোকে বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রকৃতি এবং জীবনের ট্র্যাজিক পরিণতির তোমার কি দিকটি ব্যাখ্যা করো। বিলাসী গল্পের আলোকে সামাজিক কুসংস্কার এবং বর্ণ প্রথার তোমার কি ভয়াবহ রূপের তোমার কি করো স্বরূপ ব্যাখ্যা করো। 10 নম্বর, বিলাসী গল্পের আলোকে জাত প্রাতের মধ্যে সামাজিক সংকীর্ণতার দিকটি বিশ্লেষণ করো। এর পরবর্তী প্রশ্ন আসো। এর পরবর্তী প্রশ্ন হলো এটা, মাসিপিসি। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। মাসিপিসি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এখানে আমি হয়তো সব দেখাচ্ছি না, আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যেই
প্রশ্নগুলো যেগুলো বিগত সালে কখনোই প্রশ্ন মিস করে নাই, সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো আমি দিচ্ছি, যেন এই প্রশ্নগুলো পড়লে তুমি খুব সহজে নিঃসন্দেহে কমন পাও। এবং আমি চেষ্টা করব এইগুলোর উপরে আবার একটা ক্লাস দেওয়ার, যে ক্লাসটাতে অবশ্যই সম্পূর্ণ প্রশ্নের উত্তর থাকবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে এই প্রশ্নগুলো দেখি। তো প্রথম প্রশ্ন হলো মাসিপেশি। আরেকটা প্রশ্ন, যারা এই প্রশ্নের উত্তরগুলো চাও, দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, এইচএসসি কোর্স লিঙ্ক আছে, এসএসসি আছে, তোমরা সেই জায়গা থেকে কিন্তু এই যে ক্লাসটা আছে, এই ক্লাসে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের কিন্তু উত্তরপত্র পেতে পারো। তাই এই ভিডিও ডেসক্রিপশন থেকে সেইগুলো তুমি খুব সহজে নিতে পারো। যদি কোনো সমস্যা হয় বা বুঝতে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনেই দেখবে আমাদের নাম্বার দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের সরাসরি কল করতে পারো। এবং যারা সামনে পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে চাও, সেরকম একটা প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের কোর্সগুলো পারচেস করে আমাদের সাথে সামনে থাকতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট, বিশেষ করে সায়েন্সের অথবা যদি তুমি ইংরেজিতে দুর্বল হও, যেহেতু বর্তমান তোমরা এসএসসি সাবজেক্ট সবচেয়ে বেশি দুর্বল হলে ইংরেজি দ্বিতীয় পত্র, যারা একেবারে কিছুই বোঝো না, বিশেষ করে যদি আমি কথা বলি ইংরেজির কিছু বোঝো না, মানে স্যার কি বলে সব মাথার উপরে দিয়ে চলে যায়, তো তোমরা যারা একেবারেই দুর্বল, যারা কিছুই বোঝো না, তারা যদি চাও যে না ভাই আমরা ইংরেজিতে A+ পেতে চাই, আমাদের এখন কি করণীয়, যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা পড়তে চাই, তাহলে একটা কথা বলবো, এই ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখবা এইচএসসি কোর্স লিঙ্কে যেয়ে তুমি এইচএসসির সকল ধরনের কোর্স পাবা। আমরা সেখানে 70% ডিসকাউন্ট রেখে বর্তমান তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কোর্স ফি মাত্র 510 টাকা করে দিছি। এখান থেকে যদি কোর্স আবার ভালো না লাগে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাবা সম্পূর্ণ টাকা রিটার্ন। তাই যদি তোমার মনে হয় যে ভাইয়ার সাথে পড়লে, দেখো আমাদের বেশ অনেকগুলো ভিডিওতে তোমার 1 মিলিয়ন পার করে গেছে, তখন আমার কাছে স্মার্ট বোর্ডও ছিল না, তবে আমি আমার সহজ সিস্টেমে তোমাদের শিখিয়েছি, যার কারণে এই ভালোবাসাটা আমি পেয়েছি। এখন তোমার যদি মনে হয় যে ভাইয়ার কাছ থেকে সহজ ভাষায় আমরা ইংলিশ শিখবো, অথবা আইসিটি শিখবো, অথবা আমরা সায়েন্সের কোনো একটা সাবজেক্ট শিখবো, কমার্সের কথা আমি বলতে পারছি না, কারণ কমার্সের সাবজেক্টটা আমরা এখন পর্যন্ত রানিং করতে পারিনি, আর সেই সাবজেক্টটা আমি পাই না, যেহেতু আমি বিএসসি অথবা আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, সায়েন্স সম্পর্কে আমার ভালো ধারণা রয়েছে, এবং ইংরাজিতে আমি সহজ ভাষায় তোমাকে শিখাতে পারবো, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। তাই যারা আমাদের সাথে সামনের সময়টা থাকতে চাও, তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে কোর্সটা পারচেস করতে পারো। যদি কোর্স ভালো না লাগে বা তোমার যদি না মনে হয়, সেক্ষেত্রে কোর্স ফি পাবা সম্পূর্ণ রিটার্ন। তো চলো আমরা আমাদের সাজেশনটা কমপ্লিট করি, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবা যে ভাইয়া এই প্রশ্নের উত্তর এইটা। সেক্ষেত্রে কী হবে, তুমি নিজের একটা প্রিপারেশনকে কী করতে পারবা, অ্যানালাইসিস করতে পারবা যে আমি এই প্রশ্নগুলোর মধ্যে কতগুলো প্রশ্ন উত্তর করতে পারতেছি, আজও কি আমি সব কিছু উত্তর করতে পারতেছি। যদি আমি সব উত্তর করতে পারি, তার মানে অনেক ভালো একটা প্রিপারেশন তুমি নিয়েছো, এবং আশা করা যায় যে বাংলাতে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর যদি মনে হয় যে এখানেও আমি অনেক প্রশ্ন পারতেছি না, তার মানে এটা মনে রাখবা, তোমার কি যেই প্রিপারেশনটা তুমি নিয়েছো তার মধ্যে অনেকটা ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণ করতে হবে, সেই খাতটা রাখা যাবে না। ঠিক আছে, কারণ সামনের পরীক্ষা তোমার জীবন নির্ধারণ করবে, তোমার কর্মজীবন নির্ধারণ করবে, তুমি সামনের কর্মজীবনে কি হবা, কি হতে চাও। ঠিক আছে, তো অবশ্যই এই পরীক্ষাটাকে সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দিবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। তো চলো আমরা অনেক কথা বলে নিয়েছি মোটামুটি, এবার চলি মাসিপেশি গল্পে। মাসিপেশি গল্পে প্রথম আমাদের পড়তে হবে মাসিপেশি গল্পটির লেখককে। 2 নম্বর হিসেবে পড়তে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি। 3 নম্বর ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, উক্তিটি কার। হাতে 2টো পয়সা এলে কার স্বভাব বদলে যায়। মাসিপেশি গল্পে উল্লিখিত বাবুর নাম কি। খুনসুটি রাখো দিঘি ক্লাস, খুনসুটি রাখো দিঘি ক্লাস তোমার, উক্তিটি কার। তারপর হলো শালতি কি। পাতাশূন্য শুকনো গাছটায় কারা বসেছে, পাতাশূন্য শুকনো গাছটায় কারা বসেছে। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন। কার শাশুড়ি ননদ বাঘের মতো ছিল, কার শাশুড়ি ননদ বাঘের মতো ছিল। এর পরবর্তী তোমার কি অনুধাবনমূলক প্রশ্ন 2টা। প্রথম, আল্লাদি স্বামীর বাড়ি যেতে চায় না কেন। 2, বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আল্লাদির দিকে, ব্যাখ্যা করো এই লাইনটাকে। মোরা নয় মরবো, মোরা নয় মরবো, পিসির এই উক্তি কিসের ইঙ্গিত বহনকারী বুঝিয়ে লিখো। এরপর এসে আমরা গ ঘ নম্বর প্রশ্ন, এরপর আমরা গ ঘ। এখন গ ঘ নম্বর প্রশ্ন প্রথমে আমাকে পড়তে হবে মাসিপেশি গল্পে আল্লাদির দাম্পত্য জীবনের ষড়যন্ত্রের দিকটি ব্যাখ্যা করো। 2,
মাসিপিসি গল্পের কি গোকুল চরিত্রের নেতিবাচক মানসিকতার দিকটি ব্যাখ্যা করো। 3 মাসিপিসি গল্পের মাসিপিসির জীবন সংগ্রামের স্বরূপ ব্যাখ্যা করো। মাসিপিসি গল্পের নারী জাগরণের দিকটি ব্যাখ্যা করো। মাসিপিসি গল্পের আলোকে আহ্লাদের প্রতি মাসিপিসির মমত্ববোধের দিকটি ব্যাখ্যা করো। মাসিপিসি গল্পের আলোকে সমাজের নেতিবাচক চরিত্রগুলোর স্বরূপ ব্যাখ্যা করো। এরপরে আসে রেইনকোট। আচ্ছা, এটার কি এটা গ ছিল না? হ্যাঁ, এটা গ ছিল। এরপর হলো রেইনকোট। খুবই এখান থেকে প্রশ্ন আসবেই, মানে এখানে আমি যেগুলো রাখছি এখান থেকে প্রশ্ন, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? তুমি নিঃসন্দেহে থাকো। 1 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে অসমতা কে বা অসমাকে, ঠিক আছে, কার জন্য নুরুল হুদাকে এক্সট্রা তদস্থ থাকতে হয়? অফিসের জন্য কয়টা আলমারি কেনা হয়েছিল? রেইনকোট গল্পে পিয়নের নাম কি ছিল? প্রিন্সিপাল কাকে তোয়াজ করতেন? 6 নম্বর, রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি? নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে উক্তিটি কার? আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে উক্তিটি কার? বর্ষাকালেই তো যত কথাটি কে বলেছিল? সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। রেইনকোট গল্পে কোন চোখের কথা বলা হয়েছে? রেইনকোট গল্পে কোন চোখের কথা বলা হয়েছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আসি আমরা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হলো 12 নম্বর। এটা রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল শূন্যস্থানে কি থাকে মিলবে, মানে ওই শূন্যস্থানে কি মিলবে? মিলিটারি পান্ডা কোথায় বসেছিল? মিলিটারি পান্ডা কোথায় বসেছিল? রেইনকোট গল্পে বাঁশের রং কেমন ছিল? রেইনকোট গল্পে বাঁশের রং কেমন ছিল? রেইনকোট গল্পটি কার লেখা? রেইনকোট গল্পটি কার লেখা? রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? রেইনকোট গল্পের কথকের নাম কি ছিল? রেইনকোট গল্পের কথকের নাম কি? মিসক্রিয়াট শব্দের অর্থ কি? মিসক্রিয়াট শব্দের অর্থ কি? রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে লিখছো, এবং যদি না লিখে থাকো প্রয়োজনে ভিডিও থামিয়ে আগে প্রশ্নের উত্তরগুলো কমেন্ট সেকশনে লিখে নাও, ঠিক আছে? কেননা এইটা পূর্ণ নির্ধারণ করে যে তুমি কতগুলো প্রশ্ন পারো এবং তোমার প্রিপারেশন বর্তমান পরিস্থিতি কী, ঠিক আছে? সামনের পরীক্ষা এই প্রিপারেশনকে কিন্তু অ্যানালাইসিস করার জন্যই হয়। আমি চাইলে যেমনটা বললাম যে 10 মিনিটের একটা ভিডিও বানাতে পারতাম, যেখানে আমি জাস্ট বলে দিতাম যে এইভাবে পড়ো এবং এই প্রশ্নগুলো পড়ো, তাহলেই হবে। কিন্তু আমি এখানে তোমাকে একটা পূর্ণ প্রিপারেশন নেওয়াচ্ছি, যেন আমার এই ক্লাসটা দেখার পরে তোমার মনে হয় যে আমি পুরো বইটাকে রিভিশন দিলাম, ঠিক আছে? পুরো বইটাকে যেন আমার মনে হয় আমি পুরো বইটাকে রিভিশন দিলাম, এবং তুমি বুঝতে পারো যে তোমার সমস্যা কোন জায়গায়। এই ক্লাসটা দেখার পরে তুমি তোমার সমস্যাকে শনাক্তকরণ করতে পারবা, আর যখন তুমি সমস্যা শনাক্ত করতে পারবা, তখন তুমি সেই সমস্যার সমাধানও খুঁজতে সময় পাবা, ঠিক আছে? তাই চলো দেখি তোমাদের সমস্যা কোন কোন পয়েন্টে রয়েছে। এরপর হলো অনুধাবনমূলক প্রশ্ন। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না, কেন? ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না, কেন ঘেঁষে না? 2 মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, রেইনকোটের ওপর কোন প্রসঙ্গে বলা হয়েছে? ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোটের তাপে গরম হয়ে ওঠার কারণ কি? তোমাকে ক্র্যাক ডাউনের রাত বলতে কি বোঝো? তোমাকে ক্র্যাক ডাউনের রাত বলতে কি বোঝো? দেশে একটা কলেজ শহীদ মিনার আর অক্ষত নাই, কেন? আলোচনা করো। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই, কেন? আলোচনা করো। কেন শহীদ মিনার অক্ষত নাই? এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা, কথাটি বুঝিয়ে লেখো বা বুঝিয়ে বলো। ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। তারপরে উক্তিটি ব্যাখ্যা করো। এই যে এই উক্তিটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটা ব্যাখ্যা করো। এরপরে গঘ নম্বর প্রশ্ন, এবং গঘ হিসেবে আমরা কি পড়ব? ফার্স্ট আমরা পড়ব রেইনকোট গল্পের প্রিন্সিপালের দেশদ্রোহিতার পরিচয় দাও। রেইনকোট গল্পে প্রিন্সিপাল যে দেশদ্রোহিতা করেছে তার পরিচয় দাও।
2 রেইনকোট গল্পের বর্ণিত মিলিটারির অত্যাচারের স্বরূপ ব্যাখ্যা করো। রেইনকোট গল্পে বাঙালির সংগ্রামী চেতনার স্বরূপ ব্যাখ্যা করো। রেইনকোট গল্পের আলোকে পাকিস্তানি বাহিনীর গণহত্যার দিকটি ব্যাখ্যা করো। রেইনকোট গল্পের আলোকে দেশবাসীর আত্মত্যাগের দিকটি তুলে ধরো। এগুলো যদি করতে পারো, এই প্রশ্নের উত্তরগুলো যদি করতে পারো, তাহলে গ ঘ নম্বর প্রশ্নে তোমাকে কেউ আটকাতে পারবে না। এরপর আসি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো পদ্য। তার মানে দেখো, আমি কিন্তু এখানে গদ্যতে খুব কম রেখেছি, অনেকগুলো টপিক তোমাকে দিয়ে নাই। এই টপিকগুলো আমরা শেষের দিকে আলোচনা করব। আমি সর্বপ্রথম সেই টপিকগুলো, সেই প্রশ্নগুলো দিয়েছি যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমি এই জায়গায় বেশি রেখেছি, অর্থাৎ পদ্যতে, কেননা পদ্য তোমাদের সবচেয়ে বেশি সমস্যা। গদ্যর প্রশ্ন বুঝতে পারো, সেখান থেকে উত্তর তোমরা মোটামুটি করতে পারো, কিন্তু পদ্যর ভাষায় বুঝতে পারো না, তাই পদ্যতে তোমরা উত্তরও করতে পারো না। তাই আমি চেষ্টা করেছি পদ্মের সেই প্রশ্নগুলো প্রত্যেকটা জিনিস দেওয়ার, ঠিক আছে। পদ্মতে দেখো আমি বেশ অনেকগুলো দাগিয়ে রেখেছি। এর একটা কারণ কি, কারণ আমি পদ্মতে গুরুত্ব দিচ্ছি, এখানে তোমাদের সমস্যা বেশি পরিমাণে। তাই এই জায়গায় যদি গুরুত্ব দিয়ে এখন পড়ি, তার মানে সামনের পরীক্ষা আমার কখনোই খারাপ হতে পারেই না। তো চলো এখানকার একটু কথা বলি। তোমাদের সিলেবাসে টোটাল 12টা রয়েছে। তার মধ্যে আমরা প্রথম পড়ব বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। তারপর হলো সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারে পরে মনে, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তি কথা বলছি। ঠিক আছে, এর মধ্যে আমি সোনার তরী থেকে প্রশ্ন শুরু করছি। বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা অনেকটাই সহজ আছে এবং এই ভাষাটা তোমরা বুঝতে পারো। শুরু করার আগে আবারও ছোট্ট করে বলছি, যারা এখন পর্যন্ত কিছুই পারো না ইংরেজিতে অথবা আইসিটিতে অথবা সায়েন্সের কোনো একটা সাবজেক্টে, তুমি এখন পর্যন্ত কিছুই পারছো না, অথবা তোমার প্রিপারেশনে এখনও ঘাটতি রয়েছে, হয়তোবা সামনের পরীক্ষায় তোমার ভালো নাও হতে পারে, এরকম যদি তোমার মনে হয়, সেক্ষেত্রে আমাদের কোর্সে সংযুক্ত হতে পারো, যেখানে হাজার হাজার শিক্ষার্থী পূর্বেই যুক্ত হয়েছে। তোমরা আমাদের সাথে থাকলে তোমাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে খুব সহজ ভাষায়, গ্রামাটিক্যাল কোনো ঝামেলা ছাড়াই তোমাকে এমনভাবে আমরা ইংরেজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস শিখিয়ে দেব যেন তোমার কাছে মনে হবে অনেক সহজ হয়ে গেছে। তারপরে যদি তোমার কাছে মনে হয় যে না ভাইয়া এটা সহজ হয় না, অনেকটা কঠিন এখনও মনে হচ্ছে, তাহলে আমরাও দিব কোর্স ফি তোমাকে সম্পূর্ণ রিটার্ন, যা বাংলাদেশের সর্বপ্রথম আমরাই কিন্তু করছি। কেননা কোর্স কেনার পরে দেখা যাচ্ছে যে অনেকের কোর্স ভালো লাগে না, সেক্ষেত্রে সেই টাকাটা কিন্তু নষ্ট হয়। তা আমরা চাই না, যেহেতু তোমাদের থেকে টাকা আমরা নিব, তাই আমরা আমাদের পূর্ণ প্রিপারেশন তোমাদের দিব, যা দেখে যেন তুমি অন্তত লাভবান হও। এমন যেন না হয় যে তুমি শিখতে এসে তুমি আরও ভুলে গেছো, এমনভাবে কথা বলছি যে কথা তুমি বুঝতেই পারছো না, শেখা তো পরের কথা। তুমি প্রশ্নগুলো শিখছো অথবা রুলসগুলো শিখছো, কিন্তু দেখা যাচ্ছে বোর্ড প্রশ্ন উত্তর করতে পারছো না, তাহলে সেই রুলসের কী মূল্য? তাই আমরা এমন সহজভাবে সকল কিছু উপস্থাপনা করেছি, আশা করি যা তোমার জীবনে অনেকটা বদলে দেবে। যারা ইংরেজিতে কিছুই পারো না, আইসিটিতে কিছু পারো না, অথবা সায়েন্সের সাবজেক্টে এখন পর্যন্ত কিছুই পারো না, তারা আমাদের সাথে সামনের সময়টা থাকতে পারো, যা তোমাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি হতে চলেছে। তো চলো, এই ভিডিও ডেসক্রিপশনে 70% ডিসকাউন্ট সহ বর্তমান প্রত্যেকটা কোর্স ফি মাত্র 510 টাকা, যার বিনিময়ে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় পড়তে পারবা। সাথে থাকছে প্রত্যেকটা লেকচার শিটের পিডিএফ ফাইল। তাই আমার মনে হয় যারা এখন পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত হও নাই, তারা এখনই আমাদের সাথে সংযুক্ত হয়ে যাও। সাথে থাকছে তোমাদের জন্য সুপার মেগা প্রজেক্ট, যেখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দিব, সব কিছু বুঝিয়ে দেব, কোনো সমস্যা থাকবে না। গোল্ডেন এ প্লাস পাইতে তোমার যা যা দরকার সব কিছু দেওয়া হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে আমাদের বেশ অনেকগুলো ক্লাস হয়ে গেছে। যারা এখন পর্যন্ত সংযুক্ত হও নাই, তারা এখনই সংযুক্ত হয়ে প্রিভিয়াস ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলোর সাথে লাইভ ক্লাস করতে পারো। তো চলো আমরা শুরু করি। যারা যুক্ত হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সহজেই নিতে পারো। তো এবার এর পরবর্তীতে আমরা প্রশ্নে চলে যাব। এর পরবর্তী প্রশ্ন হলো সোনার তরী কবিতায়। সোনার তরী কবিতার প্রশ্নগুলো যারা পারবা তারা অবশ্যই এই লাইনের নিচে ডেসক্রিপশনে উত্তর দিয়ে দিবা। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? চারিদিকে বাঁকা জল কি করছে? চারিদিকে বাঁকা জল কি করছে? সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? সোনার ধান কিসের প্রতীক? সোনার ধান কিসের প্রতীক? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? আমি একেলা, এখানে আমি কে? রবীন্দ্রনাথ ঠাকুরের
প্রথম কাব্যগ্রন্থ বর্ণফুল প্রকাশিত হয় কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বর্ণফুল প্রকাশিত হয় কত সালে? সোনার তরী কবিতায় কবি ক্ষণিক হেসে কি নিয়ে যেতে বলেছেন? এর পরবর্তীতে প্রশ্ন হলো অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ খ নম্বর প্রশ্ন। এখানে 6টা প্রশ্ন রাখা হয়েছে। বলা হয়েছে কুলে একা বসে আছি, নাহি ভরসা। তোমার কি কবির এমন অনুভূতির কারণ কি? যারা ছিল নিয়ে গেল সোনার তরী, ব্যাখ্যা করো। তারপরে কি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, ব্যাখ্যা করো। সকলই দিলাম তুলে, থরে বিথরে, ব্যাখ্যা করো। দেখে যেন মনে হয় চিনি উহারে, চরণটি বুঝে লিখো। সোনার তরী কবিতায় কবি যে জীবন দর্শনের ইঙ্গিত করা হয়েছে তার আলোচনা করো। ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরী আমারই সোনার ধানে গিয়েছে ভুরি, ব্যাখ্যা করো। এই লাইনগুলো অবশ্যই ব্যাখ্যা করতে হবে এবং অনুধাবন প্রশ্ন তোমাকে ক্লিয়ার করতে হবে। এরপরে তোমাদের প্রশ্ন হলো গ ঘ নম্বর প্রশ্ন। এই জন্য কি কি পড়তে হবে? নাম্বার 1, ব্যক্তি মানুষের অনিবার্য পরিণতি মৃত্যু এবং সৃষ্টিকর্মের অমরতার দিকটি বুঝে লিখো। সোনার তরী কবিতায় রিক্ত কৃষকের অসহায়ত্বের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। সোনার তরী কবিতায় তোমার কি অবলম্বে মহৎ কর্মের গুরুত্ব বিশ্লেষণ করো। সোনার তরী কবিতায় বাহ্যিক রূপ ও তার অন্তরালে যে জীবন দর্শনের পরিণতি হয় তা বিশ্লেষণ করো। রূপক কবিতা হিসাবে সোনার তরী কবিতার সার্থকতা বিশ্লেষণ করো। এরপরে হলো কবিতা 2 বিদ্রোহী। 1 নম্বর প্রশ্ন তোমাকে পড়তে হবে কি অরফিয়াসের ভালোবাসার পাত্রের নাম কি ছিল? 2, বিদ্রোহী কবিকে রুশে উঠতে দেখে কি ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন, কবি অনিয়ম উচ্ছৃঙ্খল কেন? কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? ব্যাখ্যা করো। এরপর গ ঘ নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতার আলোকে অন্যায় অত্যাচার এবং অনাচারের বিরুদ্ধে কবির আপোষহীন মনোভাব এবং বিদ্রোহী স্বরূপ ব্যাখ্যা করো। 2, বিদ্রোহী কবিতার আলোকে প্রেম ও দ্রোহের যুগপৎ প্রকাশ কবিমানসের স্বরূপ ব্যাখ্যা করো। বিদ্রোহী কবিতার আলোকে কবির শ্রেয় তোমার কি আদর্শে স্থির থাকা এবং মানব কল্যাণে আত্মনিয়োগের দিকটি ব্যাখ্যা করো। বিদ্রোহী কবিতার আলোকে কবিতায় তোমার কি পৌরাণিক অনুষঙ্গ ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো। বিদ্রোহী কবিতার আলোকে কবির বিদ্রোহী চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। ওকে, এর পরবর্তী প্রশ্ন হলো প্রতিদান। প্রতিদানে পড়তে হবে প্রতিদান শব্দের অর্থ কি, বান শব্দের অর্থ কি, নিরন্তন শব্দের অর্থ কি, তারপর মালঞ্চ শব্দের অর্থ কি, নকশিগাথা মাঠ কি ধরনের রচনা। অনুধাবনমূলক প্রশ্ন, প্রতিদান কবিতায় কবির কণ্ঠে কোন তোমার আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে ব্যাখ্যা করো। যে কবির ঘর ভেঙেছে কবি তার ঘর বাঁধতে চান কেন? কবি কেন অনির্দিষ্টকারীর জন্য দীঘল রজনী জেগে থাকেন? গ ঘ নম্বর প্রশ্ন এখান থেকে পড়তে হবে প্রতিদান কবিতার তোমার কি অবলম্বে ক্ষমা এবং পরার্থপরকতার গুরুত্ব ব্যাখ্যা করো। সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্য কবির প্রত্যাশার দিকটি ব্যাখ্যা করো। স্বার্থপরকতার বিরুদ্ধে তোমার কি কবির প্রতিদানের স্বরূপ ব্যাখ্যা করো। ওকে, এর পরবর্তী হলো তাহারাই পরে মনে, খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে প্রতি বছরেই। তাই এখান থেকে পড়ব হলো প্রথম, ফুটেছে কি আমার মুকুল, আমের মুকুল, উক্তিটি কার? 2, অর্ঘ্য তোমার কি অর্ঘ্য শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ কি? কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? দক্ষিণ দুয়ার গেছে খুলি প্রশ্নটি কার?
দক্ষিণ দুয়ার গেছে খুলি প্রশ্নটি কার? কবিভক্ত কবির কাছে কি শোনার জন্য মিনতি করে? কোহেলি শব্দের অর্থ কি? তারপর পুষ্পারিত শব্দের অর্থ কি? কহিল সে সিগ্ধ আখি তুলি কার কথা বলা হয়েছে? তাহারে পরে মনে কবির নীরবতার কারণ কি? তার পরবর্তী প্রশ্ন, পাথার শব্দের অর্থ কি? কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন? অলোক অর্থ কি? তাহারে পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহারে পরে মনে কবিতাটি কোন ছন্দে লেখা? তারপর হলো মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে? এরপর আসে অনুধাবনমূলক প্রশ্নে। অনুধাবনমূলক প্রশ্ন করতে হবে, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই কিভাবে? ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবির এই উদাসীনতার প্রকৃত কারণ কি? বাদামি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল? কবিতাংশ কবি কি বুঝাতে চেয়েছে? বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি চরণটি ব্যাখ্যা করো। বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কেন বুঝিয়ে দাও। পুষ্পশূন্য দিগন্তরের পথে বলতে কি বোঝানো হয়েছে? এরপর হলো গ নম্বর প্রশ্ন। 1 নম্বর, তাহারে পরে মনে কবিতায় বিধিত কবির বিচ্ছেদ বেদনা উদাসীনত্বের পরিচয় দাও। তাহারে পরে মনে কবিতায় কবির প্রতি কবিভক্তের নিবেদন প্রকাশ পেয়েছে কিভাবে? ব্যাখ্যা করো। তাহারে পরে মনে কবিতায় বর্ণিত বসন্ত, ঠিক আছে, প্রকৃতির বর্ণনা দাও। প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্কের দিকটি ব্যাখ্যা দাও। তাহারে পরে মনে কবিতায় ফুটে ওঠা প্রকৃতি এবং মানব মনের সম্পর্কের দিকটি বিশ্লেষণ করো। তাহারে পরে মনে কবিতায় কবি বেদনাবোধের যে পরিচয় ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। এরপরে হলো কবিতা 5, 18 বছর বয়স। খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। 18 বছর বয়স থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আবার বলছি, যারা ইংরেজি, আইসিটি এবং সায়েন্সের যে কোনো সাবজেক্টে তুমি এখন পর্যন্ত কিছুই পারো না, অথবা তোমার মনে হচ্ছে সামনের পরীক্ষার জন্য তোমার এই পূর্ণ প্রিপারেশনে এখনও ত্রুটি রয়েছে, সেই সকল শিক্ষার্থীরা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আগামী যে সময়টুকু আছে সেই সময়টুকু আমাদের সাথে থাকতে পারো আমাদের কোর্স পারচেস করে। এই অল্প সময়ের মধ্যে আমরা তোমাদের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করে দিব এবং প্রত্যেকটা জিনিস নতুনভাবে আবার হাতে হাত রেখে তোমাদের শিখিয়ে দিব। আশা করি এমনভাবে শিখিয়ে দিব যেন তোমাকে আর কোনো কিছু আর কখনোই না করতে হয়। তাই যারা এখন পর্যন্ত তোমাদের পূর্ণ প্রিপারেশন হয়নি, তোমরা চাইলে আমাদের সাথে কিন্তু পূর্ণ একটি প্রিপারেশন নিতে পারো। তো চলো আমরা শুরু করি আমাদের এই ক্লাসটি। তো এই ক্লাসটিতে বলা হয়েছে 18 বছর বয়স। এখানে আমরা বলবো 18 বছর বয়স কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 18 বছর বয়স কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 2, 18 বছর বয়স বিপদের মুখে কি? সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? 18 বছর বয়স কি জানে? 18 বছর বয়স কি জানে? সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম কি? আকাল সুকান্ত ভট্টাচার্যের কি ধরনের রচনা? 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়? ছাড়পত্র কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর পূর্বে পর্যন্ত কোন পত্রিকায় সম্পাদক ছিলেন? কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আসে। আর পরবর্তী হলো অনুধাবনমূলক প্রশ্ন। 18 বছর বয়স দুর্যোগে হাল ঠিক রাখতে পারে না কেন? 2, এদেশের বুকে 18 আসুক নেমে কবি এই প্রত্যাশার কারণ ব্যাখ্যা করো। 3, তবু 18 শুনেছি জয়ধ্বনি চরণটি ব্যাখ্যা করো। 18 বছর বয়সকে কবি দুঃসহ বলেছেন কেন? এ বয়স জানে রক্তদানের পণ্য, তোমার কি এ কথার তাৎপর্য কি? এর পরবর্তী হলো গ নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে 18 বছর বয়স
কবিতা অবলম্বনে তোমার কি তারুণ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 18 বছর বয়স কবিতা অবলম্বনে 18 বছর বয়সী তরুণের সম্ভাবনা এবং ইতিবাচক কি বৈশিষ্ট্যগুলো তুলে ধরো। 18 বছর বয়স কবিতা কবির 18 বছর বয়সী তরুণের ঝুঁকিসমূহ আলোচনা করো। 18 বছর বয়স কবিতা অবলম্বনে তারুণ্যের আত্মত্যাগী মানসিকতার স্বরূপ তুলে ধরো। 18 বছর বয়স কবিতায় তরুণদের প্রাণশক্তির যে পরিচয় পাওয়া যায় তা ব্যাখ্যা করো। এরপরে হলো কবিতা 6 ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে? শহরের পথে থরে থরে কি ফুটেছে? দেন ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? কলম্বন শব্দটির অর্থ কি? ফেব্রুয়ারি 1969 কোন কাব্যগ্রন্থের কবিতা? হরিত তারপর উপতাত্ত্ব অর্থ কি? ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি তোমার কি কোমলবনকে কিসের প্রতীক রূপে ব্যবহার করেছেন? ওকে, তারপরে অনুধাবনমূলক প্রশ্ন। সেই ফুল আমাদের প্রাণ বুঝিয়ে দাও, সেই ফুল আমাদের প্রাণ বুঝিয়ে দাও। দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বলতে কি বোঝানো হয়েছে? এ রঙের বিপরীত আছে অন্য রং বলতে কবি কি বোঝানো হয়েছে? অবিনাশী বর্ণমালা বলতে কি বোঝানো হয়েছে? এরপর আসে গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমার কি ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণিত কি অন্যায় অত্যাচার এবং বাঙালির আত্মত্যাগের বিষয়টি ব্যাখ্যা করো। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালাম বরকত তারপর হলো চরিত্র মূলত 21-এর চেতনাকে ধারণ করে, কিভাবে ব্যাখ্যা করো? ফেব্রুয়ারি 1969 কবিতায় জাতিগত শোষণ এবং এর বিরুদ্ধে যে ধারাবাহিক সংগ্রাম এবং প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা ব্যাখ্যা করো। ফেব্রুয়ারি 1969 কবিতায় দাবি আদায়ে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের স্বরূপ ব্যাখ্যা করো। ফেব্রুয়ারি 1969 কবিতার আলোকে বাঙালিদের সংগ্রামী চেতনার দিকটি ব্যাখ্যা করো। এরপরে আমি কিংবদন্তির কথা বলছি। এখান থেকে পড়তে হবে জননীর আশীর্বাদ কাকে ধন্য করবে? ভালোবাসা দিলে কে মরে যায়? তারপর প্রবাহমান নদী কাকে ভাসিয়ে রাখে? কিংবদন্তি শব্দের অর্থ কী? তারপর জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত? এরপরে অনুধাবনমূলক প্রশ্ন। ভালোবাসা দিলে মা মরে যায় বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? বিচলিত স্নেহ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, ব্যাখ্যা করো বা বুঝিয়ে লিখো। এরপরে গ নম্বর প্রশ্ন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় তোমার বিধিত সদস্যের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক দিকটি বুঝিয়ে লেখো। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি বোধের যে পরিচয় তারপর বিদিত হয়েছে তা কি করো? ব্যাখ্যা করো। পরাধীনতার বিরুদ্ধে ঐতিহ্য সচেতন এবং শিকড় সন্ধানী মানুষের প্রত্যাশার দিকটি ব্যাখ্যা করো। ওকে, তার পরবর্তী প্রশ্ন যাই। আর পরবর্তী প্রশ্ন হলো লাল সালো। তারপরে কি? লাল সালো। এখন লাল সালো থেকে আমরা কি প্রশ্ন পড়বো এবং লাল সালো মোটামুটি তোমাদের সাজেশন প্রায় শেষের দিকে আসতে চলছে, যদিও এখানে দেখো বেশ অনেকগুলো কিন্তু আরও পিডিএফ রয়েছে যেগুলো হয়তো বা আমি তোমাদের দেখাবো না। তো লাল সালো দেখার পরে কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি না। এখন প্রশ্ন হলো এগুলো কি? এইটা যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো 7 স্টার প্রশ্ন এবং এই প্রশ্নগুলো পড়লে তোমাকে গোল্ডেন এ প্লাসের জন্য এনাফ।
তার নিচে যেগুলো দেখতে পারছো সেই পেজগুলো হলো এমসিকিউ পেজ, এবং এমসিকিউ আমরা আরেকটা ক্লাসে আপলোড দেবো, আরেকটা ক্লাসে শুধুমাত্র এমসিকিউগুলোই তোমাদের দিয়ে দেবো। এই ক্লাসটা সম্পূর্ণভাবে একটি ফাইনাল সাজেশন, যেখানে এই সাজেশনগুলো পড়লে তুমি 100% মান পাবা, এবং যে সাজেশনটা লাল সাল্লো গল্প দিয়ে শেষ হবে, কেননা পরবর্তী যে গল্পটি সিরাজউদ্দৌলা, সেই গল্পটি বা নাটকটি তোমাদের সিলেবাসে নাই, তাই সেটা তোমার পড়ার কোনো প্রয়োজনও নাই। কিন্তু বিষয় হলো, এখন পর্যন্ত তোমার যদি মনে হয় যে তোমার সাজেশন এখন পর্যন্ত তোমার কি প্রিপারেশন পূর্ণ হয়নি, এখন পর্যন্ত তোমার প্রিপারেশনে অনেক ঘাটতি রয়েছে, সামনে যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুর মধ্যে আমি একটা ভালো প্রিপারেশন নিতে চাই, আমি একটা ভালো কিছু করতে চাই, সেক্ষেত্রে একটা সঠিক যদি তুমি ভাবো যে এই যে বিশাল বড়ই আমাদের নেট দুনিয়া, এখানে অনেক শিক্ষক আগে থেকে রয়েছেন, অনেক শিক্ষক নতুন এসেছেন, কিন্তু তার মধ্যে যদি আমাকে বলো, আমি বলবো আমি নিজে একটু ভিন্ন। আমি সবসময় চেষ্টা করি, আমি সেই দিকটা চেষ্টা করি যে দিকটা তুমি ভাবো। আমি সবসময় চেষ্টা করি একটা শিক্ষার্থী কীভাবে এই কথাটা বুঝবে। আমি একজন শিক্ষক, সেক্ষেত্রে আমি খুব সহজেই অনুবাদ করতে পারছি, কারণ না এই জিনিসগুলো আমরা পূর্বে অনেকবার করেছি, অনেকবার পড়েছি, তাই হয়তো আমার জানা আছে। কিন্তু তোমার কি তুমি অনুবাদ করতে পারো? তোমরা সবাই কি সব কিছু অনুবাদ করতে পারো? সে করতে পারো না। এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা রিডিং পর্যন্ত ভালোভাবে পড়তে পারে না। এই সকল শিক্ষার্থীদেরকে কীভাবে শেখানো যায়, কোন টেকনিকে তাদেরকে শেখানো যায়, আমরা সবসময় সেই দিকটাকে লক্ষ্য রেখে সামনে এগিয়ে যাচ্ছি। এই 1-1.5 বছরের ভালোবাসার মধ্যে তোমরা আমাদের বর্তমান প্রায় 2 লক্ষ, তোমার কত 15,000 শিক্ষার্থী আমাদের সাথে রয়েছে। এই ভালোবাসা আমি কখনোই ভুলতে পারবো না। তবে আমি চাইবো যে তোমরা যারা আমাকে ফলো করো, আমার সাথে সবসময় থাকো, অথবা তোমরা যারা নতুন আজ আমার প্রথম ভিডিও দেখছো, তাদের সবাইকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কোর্সগুলো পারচেস করে আমাদের নতুন ক্লাস, অর্থাৎ দেখো এগুলো একটা জাস্ট তুমি ইউটিউবে যে ক্লাসগুলো আমাদের দেখো ফ্রি ক্লাস, তার থেকে পেড ক্লাস কিন্তু আরও সুন্দরভাবে থাকে। পাশাপাশি আমার সাথে অল টাইম তুমি কথা বলতে পারবা, যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিতে পারবা যারা তোমার পেড কোর্স করে। তার এটাকে আমরা বলি 1-to-1 মেন্টর, হয়তো বা কোনো একটা নির্দিষ্ট দিনকে ডিসাইড করে অনেকে, কিন্তু আমি সবগুলো দিনকে ডিসাইড করে দিচ্ছি। যে কোনো একটা ক্লাস তুমি দেখতেছো, ক্লাসটা তুমি বুঝতে পারছো, অথবা একটা বোর্ড তুমি করতে পারো নাই, তুমি আমাকে ফোন দাও। তুমি একটা ক্লাস করতে পারছো না, তুমি আমাকে ফোন দাও, আমি তোমাকে সেই জিনিসটা দেখে দেবো। হুট করে তোমার কোনো একটা সমস্যা আছে, তুমি আমাকে ফোন দাও, সেই জিনিসের সমাধান পেয়ে যাবা। আবার এই সাজেশন পিডিএফগুলো, এই যে এই পিডিএফটা যদি তোমাকে আমি সরাসরি পিডিএফ ফাইল আকারে দিয়ে দিতাম, সেগুলো তোমার ভালো হতো না? অবশ্যই হতো। তো এই পিডিএফগুলো কিন্তু আমরা তাদের দিয়ে দিছি যারা আমাদের পেড কোর্সে সংযুক্ত রয়েছে। তাই তোমরা যারা এখন পর্যন্ত সংযুক্ত হও নাই, তারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে তোমার যেই সাবজেক্টটাতে তুমি দুর্বল, অথবা যে সাবজেক্টটাতে তোমার মনে হচ্ছে এখনও প্রিপারেশনের দরকার, সেই কোর্সটাই পারচেস করো। সেই কোর্সটা তোমার জন্য হতে চলেছে। হয়তো বা একটা কোর্স করলে তুমি বুঝতে পারবা যে আমাদের ক্লাস কোয়ালিটি আসলে কতটুকু ভালো, এবং আসলে আমরা কীভাবে শেখাই। সেক্ষেত্রে আমি সর্বপ্রথম বলবো ইংরেজি সেকেন্ড পেপার কেনার জন্য, কারণ ইংরেজি সেকেন্ড পেপারে আমার এই বহুল ব্যবহৃত একটা বা বহুল এনরোলকৃত একটি কোর্স, যেখানে প্রায় 2000 শিক্ষার্থী ইতিমধ্যে এনরোল করে ফেলেছে। তার মানে সেই জায়গাটাই কিন্তু ইতিমধ্যে এত এনরোল করেছে এবং এখন পর্যন্ত কোনো কমপ্লেন নাই। অর্থাৎ সেই কোর্সগুলো আমরা যে ক্লাসগুলো করেছি, প্রত্যেকটা ক্লাস ছিল প্রিমিয়াম, এবং প্রত্যেকটা ক্লাস এত সহজভাবে করিয়ে দিয়েছি যে প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পারছে। এমন হতো যে আমি গ্রামারের ভাষায় কথা বলছি, সেরকম না, আমি সহজ ভাষায় কথা বলছি। যেমন গ্রামারের নিয়ম হলো, হ্যাডবেটারের যদি কথা বলি, গ্রামারের নিয়ম হলো যে যে কাজটা করলে ভালো হয় এমন কোনো অর্থ প্রকাশ করে তাকে হ্যাডবেটার বসে। কিন্তু আমি যদি এরকমভাবে না বলি, এভাবে যদি বলি যে সেকেন্ড স্থানে গ্যাপ দেখলে তুমি হ্যাডবেটার বসাতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি খুব সহজে বসাতে পারবা। প্রথম সেকেন্ড গুণ দিতে পারো, এটা কিন্তু সবাই পারে। তো এরকম সহজ ভাষায় যদি আমরা শিখিয়ে দিই এবং তোমরা যদি তা নিতে পারো, আমার মনে হয় যে তোমার জন্য এটা একটা বেস্ট কোর্স হবে। এমন যেন না হয় যে সময় চলে গেছে কিন্তু তুমি ভর্তি হতে পারো নাই, হয়তোবা আগে অনেকগুলো কোর্সে এনরোল রয়েছে, ভাবছো যে এটা নতুন থাকবে, এখানে ভর্তি হচ্ছে না। সেক্ষেত্রে দেখা গেল যে আসলে আমাদের কোনো লস হবে না। আজ 1 বছরে বর্তমান 2000 যুক্ত হয়েছে, সামনের বছর আরও বেশি যুক্ত হবে। তো নিয়ম হলো, তোমার পরীক্ষা, তোমার জীবন, সামনে তোমার একটা ক্যারিয়ার রয়েছে। এই সময় তুমি যদি একটা ভুল ডিসিশন নাও, সেটা কিন্তু তোমার জন্য অনেক বড়ই হবে। আর আমাদের প্রত্যেকটা কোর্স ফি আমি এত কমিয়ে দিয়েছি, মাত্র 510 টাকা, 70% ডিসকাউন্টে। আমাদের প্রত্যেকটা কোর্স ফির জায়গায় যেখানে 1500 টাকা, সেখানে আমি 510 করে দিয়েছি। কেন করে দিয়েছি? যেন শিক্ষার্থীরা মনে করে যে আমার 510 টাকা যদি মিসও চলে যায় বা বিনা কারণে চলে যায়, তা আমার কিছু হবে না। পাশাপাশি আবার আমরা এই পলিসি রাখছি যে তোমার 510 টাকা চলে যাবে না, কোর্স ভালো না লাগলে আবার কি কোর্সের টাকা রিটার্ন পাবা। অর্থাৎ টাকা যাওয়ার কোনো অপশনই নেই, টাকা মারার কোনো অপশন নেই। অন্তত আমি আমার প্ল্যাটফর্মে এই কাজটা করেছি বাংলাদেশের সর্বপ্রথম। তো
তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওতে বহাল রয়েছো তাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো এই ভিডিও ডেসক্রিপশন থেকে চাইলে কোর্সগুলো পারচেস করতে পারো। তো চলো আমরা আমাদের লাল সালু গল্পটিতে দেখি এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করি। প্রথম লাল সালু, এই গল্পটি থেকে আমরা যা পড়ব, মজিদ কোন ঋতুতে তোমার কি মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করল? লাল সালু উপন্যাস কাকে একত্রিত মাইয়া বলা হয়েছে? ঝালরোলা শালু দ্বারা আবৃত কবরটি দেখতে কিসের মতো? তারপর হলো তোমার লাল সালু উপন্যাসে হাসপাতালের অবস্থা কোন শহরে? মানে লাল সালু উপন্যাসের হাসপাতালের অবস্থান কোন শহরে? লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কি? ও যেন ঘোর পাপী, পাপের জ্বালায় এখন ছটফট করছে। এখন এখানে কার কথা বলা হয়েছে? লাল সালু উপন্যাসে কার উক্তিটি দুই দিকে কাটে? গারো পাহাড় মধুপুর গড় থেকে কত দিনের পথ? মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কি? কাদো নদী কাদো কোন ধরনের গ্রন্থ? আর পরবর্তীতে লাল সালু উপন্যাসে 7 ছেলের বাপের নাম কি? ইউনিয়নের বোর্ডের প্রেসিডেন্টের নাম কি? লাল সালু উপন্যাসের উল্লেখিত আমেনা বিবি কোন দিন রোজা রাখে? আওয়ালপুরের পীর সাহেবের প্রধান মুরিদ কে? লাল সালু উপন্যাসটি প্রথম কত সালে প্রকাশিত হয়? তারপরে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কি? লাল সালু উপন্যাসের হাঁপানির রোগী কে? তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কার? কমলা জানো মিয়া কে? কালমা জানো, এখানে হবে কলমা লেখছে, কলমা জানো মিয়া। মজিদ কাকে এই প্রশ্নটি করেছে? সর্পিল গতিতে শব্দটির অর্থ কি? হাসনের মার কাছ তার বাবা কি খেতে চেয়েছিলেন? তারপরে অমন কথা কইও না বিটি, ঘরে বালা আইসে উক্তিটি কার? রহিমার পেটে কয়টা পেচ? মরা মানুষ জিন্দা হয় কেমনে উক্তিটি কার? তারপরে গারো পাহাড় মধুপুরের থেকে কত দিনের পথ? কে পক্ষাঘাতে আক্রান্ত? লাল সালু কোন ধরনের উপন্যাস? কত বছর বয়সে আমিনা বিবির বিয়ে হয়েছিল? মজিদ কেন হাসপাতালে গিয়েছিল? বেচাইন শব্দটির অর্থ কি? আক্কাসের বাবার নাম কি? কে জমিলাকে প্রথম মজিদকে দেখায়? 7 ছেলের বাপের নাম কি? লাল সালু উপন্যাসের কাদেরের ছোট ভাইয়ের নাম কি? আক্কাস গ্রামের কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল? মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল? মজিদকে দেখে প্রথমে জমিলার কি মনে হয়েছিল? ধলা মিয়া কার ভাই? তাহের আর কাদের মজিদকে প্রথম কোথায় দেখেছিল? ধলা মিয়া কে? নিরাক পরা কি? মজিদ সবাইকে কি বলে সম্বোধন করে? তারপর হুরকা শব্দের অর্থ কি? তারপর মুন্সিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক কোন দিকে চলছে? আওয়ালপুর ও মোহাম্মদনগরের মাঝ পথে একটা মস্ত কি গাছ আছে? ওকে, তারপর হলো অনুধাবনমূলক প্রশ্ন। তারপর নাফরমানি করিও না, খোদার ওপর তোয়াক্কর রাখো, ব্যাখ্যা করো। তাই তারা ছোটে কেন, ব্যাখ্যা করো। কিন্তু মানুষের ফোড়া হইলে সে ফোড়া ধারালো ছুরি দিয়া কাটিতে হয়। কে কোন প্রসঙ্গে বলেছে? শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। কার চোখ? কেন? সে বলে পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে। উক্তিটি কি প্রসঙ্গে প্রকাশ পেয়েছে? তাগো কথা শুনলে পুরুষ মানুষ থাকে না, মেয়ে মানুষ অধম হয় কেন, বুঝিয়ে দাও। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে, কথাটি ব্যাখ্যা করো। খোদার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে, ব্যাখ্যা করো। মাটিরে কষ্ট দেওয়া গুনাহ, এই উক্তিটি প্রেক্ষাপটে লেখো। মনে হয় এটা খোদা তাআলার বিশেষ দেশ, কেন, ব্যাখ্যা করো। এর পরবর্তীতে জমিলা কে, সংক্ষেপে তার পরিচয় দাও।
মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয় কেন? এখন সে ঝড়ের মুখে উড়ে চড়া, এখানে উড়ে চড়া পড়া নয়, সচ্ছল শিকড় গাড়া বৃক্ষ। উক্তিটি ব্যাখ্যা করো। রহিমার পর্বতের মতো অটল বিশ্বাসে ফাটল ধরে কেন? আলোচনা করো। তাহেরের বাপ নিরুদ্দেশ হয়ে যায় কেন? শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি। ব্যাখ্যা করো। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, ও এই উক্তিটি বুঝিয়ে দাও। ব্যাপারটা ঘোড়া দিঘিয়ে ঘাস খাওয়ার মতো। উক্তিটি ব্যাখ্যা করো। সজ্ঞানে না জানলেও তারা একটা পথ, তাদের এক। ব্যাখ্যা করো। আপনারা জাহেল, বেএলেম, আনপর। ঠিক আছে, এই উক্তিটি তাৎপর্য করো। ধান দিয়ে কি হইব, মানুষ জান যদি না থাকে। উক্তিটি বক্তার মনোভাব প্রকাশ। ব্যাখ্যা করো। সময় অসময়ে মিথ্যা কথা না বললে নয়। উক্তিটি প্রসঙ্গিতা তুলে ধরো। কোন ঘটনায় মজিদ বিস্ময়করভাবে বিসঙ্গবোধ করে? দলিল দরখাস্তবেজ জাল হয়, কিন্তু খোদা তাআলার কালেম জাল হয় না। বুঝিয়ে লিখো। এরপর হলো গঘ নাম্বার প্রশ্ন। লাল সালু উপন্যাসের রহিমা চরিত্রটি ব্যাখ্যা করো। অস্তিত্বকে টিকিয়ে রাখার প্রবণতা মানুষের চিরন্তন ধর্ম। লাল সালু উপন্যাসের মজিদ চরিত্রের আলোকে ব্যাখ্যা করো। লাল সালু উপন্যাসের আলোকে ঠক এবং ভণ্ড হিসাবে মজিদ চরিত্র ব্যাখ্যা করো। জমিলার বয়সোচিত চাঞ্চল্য এবং প্রতিবাদী সত্তার স্বরূপ ব্যাখ্যা করো। লাল সালু উপন্যাসের আলোকে পশ্চাৎপদ গ্রামীণ সমাজের কুসংস্কার, বাঞ্ছনা এবং চিকিৎসা পদ্ধতি আলোচনা করো। লাল সালু উপন্যাসের সামাজিক আধিপত্যকারী মানসিকতার যে স্বরূপ প্রকাশ পেয়েছে তার বিশ্লেষণ করো। লাল সালু উপন্যাসের তরুণ আক্কাসের চারিত্রিক বৈশিষ্ট্য দিকটি ব্যাখ্যা করো। গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনে পীরের প্রভাব লাল সালু উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো। লাল সালু উপন্যাসের খালেদ ব্যাপারী তোমার চরিত্রটি বুঝিয়ে দেয় বা ব্যাখ্যা করো। এই তো, এরপরে যা আছে সেটা আউট অফ সিলেবাস, অর্থাৎ আপাতত এই ক্লাসটা কমপ্লিট। আউট অফ সিলেবাস বলে সেগুলো এমসিকিউ আমরা নেক্সট ক্লাসে শিখবো। আশা করি এখানে যে প্রশ্নগুলো আছে তা তোমরা সব পারো। আর যদি কোনো প্রশ্ন না পারো সেক্ষেত্রে আমার রিকমেন্ড থাকবে এই ভিডিওটা সবার আগে ডাউনলোড দিয়ে এই প্রশ্ন যেগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করা। কেননা সামনে পরীক্ষা আছে, কোনো রিস্ক নেওয়া যাবে না, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর করতে হবে। আর এই ভিডিওর পিডিএফ যদি চাও সেক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশন থেকে কোর্স লিঙ্কে যেয়ে সেখানেও পিডিএফ সংগ্রহ করতে পারো, অথবা আমাদের সরাসরি কল করতে পারো যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।